ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন এবং মাহিয়া মাহি এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন রূপালী পর্দার এই ঝলমলে তারকারা। হ্যাঁ দর্শক, যে তারকাদের অভিনয় দেখে আপনারা মুগ্ধ হয়েছেন, যাদের আইডল মেনেছেন, তাদের বিরুদ্ধেই এবার উঠেছে জুলাই গণ অভ্যুত্থানের ইন্ধন যোগানোর চাঞ্চল্যকর সব অভিযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই হেভিওয়েট তারকাসহ মোট ২৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। যে ট্রাইব্যুনালে সাধারণত রাষ্ট্রের বড় বড় অপরাধীদের বিচার হয়, সেখানে আজ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বিনোদন জগতের এই পরিচিত মুখগুলোকে। কিভাবে ক্ষমতার মোহে পড়ে এরা সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ালেন, আইনের ঠিক কোন ফাঁদে তারা আটকা পড়ছেন, আসুন দর্শক, তথ্য প্রমাণের ভিত্তিতে সাজানো এই আইনি যাত্রার একেবারে গভীরে প্রবেশ করা যাক। রোববার দুপুরে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রাঙ্গণে রচিত হয়েছে দেশের আইনি ইতিহাসের এক নতুন অধ্যায়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কার্যালয়ে একটি ভারী অভিযোগপত্র নিয়ে হাজির হন রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস। কিন্তু এটি কোনো সাধারণ মানহানি কিংবা সাইবার ক্রাইমের মামলা ছিল না। এই অভিযোগপত্রের পরতে পরতে লুকিয়ে আছে মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধে প্ররোচনা দেবার মতো অত্যন্ত গুরুতর সব আইনি অভিযোগ। চিফ প্রসিকিউটর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা যাচাই করে অত্যন্ত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। অনেকেই হয়তো ভাবতে পারেন, অভিনয় শিল্পীরা তো আর নিজেরা মাঠে গিয়ে কোনো অপরাধ করেননি, তাহলে তাদের কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে? এখানেই আসে আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৭৩-এর ধারা অনুযায়ী শুধু সরাসরি অপরাধ সংগঠনই অপরাধ নয়, বরং যারা কোনো দমন নিপীড়নে নৈতিক সমর্থন দেন, উস্কানি বা ইন্ধন যোগান, তারাও সমান মাত্রায় অপরাধী হিসেবে গণ্য হবে। এসডিএফ এর অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন চলাকালে সাধারণ শিক্ষার্থীদের উপর যখন দমনপীড়ন চালানো হচ্ছিল, তখন এই অভিযুক্তরা অপরাধীদের পক্ষ নিয়ে সরাসরি উস্কানি দিয়েছেন। অভিযুক্তদের এই দীর্ঘ তালিকার একেবারে শীর্ষে রয়েছেন ঢাকা ১০ আসনের সাবেক সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এরা শুধুমাত্র অভিনেতা ছিলেন না, এরা ছিলেন পতিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যন্ত্র বা স্টেট মেশিনারি। জনগণের টাকায় রাষ্ট্রীয় সুবিধা করে এরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। আইন অনুযায়ী রাষ্ট্রীয় পদে থেকে কোনো নাগরিক আন্দোলনের বিরুদ্ধে এমন অবস্থান নেওয়া কমান্ড রেসপন্সিবিলিটি বা চেইন অফ কমান্ডের অপরাধ হিসেবেও গণ্য হতে পারে। এই তারকাদের বিরুদ্ধে অভিযোগের সবচেয়ে শক্ত আইনি ভিত্তি বা প্রাইমা ফেসি এভিডেন্স হল তাদের ডিজিটাল ফুটপ্রিন্ট। আন্দোলন চলাকালে এই তারকারা আলো আসবেই নামের একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিলেন। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এটিকে ক্রিমিনাল কনস্পিরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র হিসেবে দেখা হয়। ফাঁস হওয়া সেই চ্যাটের স্ক্রিনশটে দেখা যায়, প্রবীণ অভিনেত্রী অনুরা বিশ্বাস আন্দোলনকারীদের উপর গরম পানি ঢেলে দেবার মতো অত্যন্ত অমানবিক একটি প্রস্তাব দিয়েছিলেন। ডিজিটাল সিকিউরিটি এবং এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো আদালতে অকাট্য প্রমাণ হিসেবে কাজ করবে। যে কোনো সরকার তাদের অপকর্ম ঢাকতে বিনোদন জগতের গ্ল্যামারকে ঢাল হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটা কালচারাল হেজিমনি বা সাংস্কৃতিক আধিপত্যবাদের কথা বলা হয়েছে। এই সাংস্কৃতিক আধিপত্যবাদের অন্যতম বড় মাধ্যম ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিপুণ আক্তার, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন, সোহানা সাবা এবং প্রিয়া জান্নাতুল। তারা বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় টেলিভিশনে এবং সোশ্যাল মিডিয়ায় হাজির হয়ে সরকারের পক্ষে সাফাই গিয়েছেন, যা সাধারণ মানুষের ক্ষোভকে আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। অভিযোগ রয়েছে, প্লট, ফ্ল্যাট বা রাষ্ট্রীয় পুরস্কারের মতো অনৈতিক সুবিধার লোভে তারা নিজেদের বিবেককে বিসর্জন দিয়েছিলেন। এই অভিযোগপত্রে সবচেয়ে বিস্ময়কর এবং আলোচিত যে নামগুলো রয়েছে, তার মধ্যে অন্যতম হল অভিনেতা এবং কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম এবং চিত্রনায়ক জায়েদ খান। হিরো আলম সবসময় নিজেকে সাধারণ মানুষের পক্ষের লোক বলে দাবি করলেও এই অভিযোগপত্র প্রমাণ করেছে যে তিনি সুবিধা সন্ধানী ছিলেন। সাধারণ মানুষের দৃষ্টি মূল সমস্যা থেকে অন্যদিকে ঘুরিয়ে দিতেই এই ধরনের চরিত্রগুলোকে সুকৌশলে ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি অভিনেতা আজিজুল হাকিম, সাজু খাদেম, চন্দন রেজা, সাইমন সাদিক, জ্যোতিকা জ্যোতি এবং সুজাতা আজিমের মতো পরিচিত মুখগুলোও আজ আসামির কাঠগড়ায়। অপপ্রচারের অন্যতম বড় একটি স্তম্ভ হল অনুগত গণমাধ্যম বা এমবেডেড জার্নালিজম। এই অভিযোগপত্রে শুধু বিনোদন জগতের তারকারাই নন, নাম এসেছে গণমাধ্যমের পরিচিত মুখেরও।
চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম এবং আলোচিত সাংবাদিক আনিস আলমগীরকে এই তালিকায় যুক্ত করা হয়েছে। সাংবাদিকতার নীতি বা এথিক্স অব জার্নালিজম ভঙ্গ করে তারা বস্তুনিষ্ঠ সংবাদের বদলে একপেশে খবর প্রকাশ করেছেন। তারা টকশোতে বসে বা নিজের কলমে মিডিয়া ট্রায়াল চালিয়ে যৌক্তিক আন্দোলনকে বিতর্কিত করার সর্বাত্মক চেষ্টা করেছেন বলে এসডিএফ এর অভিযোগ রয়েছে। আইন বিজ্ঞানে একটি কথা আছে, ক্রিমিনাল ইন্টেন্ট বা অপরাধের মানসিকতা যদি অপরাধের পরেও বজায় থাকে তবে তার শাস্তি আরও কঠোর হয়। এসডিএফ এর সদস্য সচিব আল নূর স্পষ্টভাবে জানিয়েছেন, 5 আগস্টের পরও এদের ঔদ্ধত্য বিন্দুমাত্র কমেনি। এরা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সুকৌশলে জুলাই যোদ্ধাদের কটাক্ষ করে একের পর এক উস্কানিমূলক স্ট্যাটাস এবং বক্তব্য দিয়ে যাচ্ছেন। তাদের এই আচরণ প্রমাণ করে যে তারা নিজেদের ভুল বুঝতে পারেনি, বরং সুযোগ পেলেই তারা আবারও দেশের স্থিতিশীলতা নষ্ট করার চক্রান্তে লিপ্ত হবেন। এখন প্রশ্ন হলো, আইনি প্রক্রিয়াটি ঠিক কিভাবে এগোবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম প্রথমেই এই অপরাধগুলোর উপর একটি প্রি ট্রায়াল ইনভেস্টিগেশন বা প্রাথমিক তদন্ত পরিচালনা করবেন। তারকাদের ডিজিটাল প্রমাণ, ভিডিও ফুটেজ এবং পাবলিক সেন্টিমেন্টগুলো আইনি এক্সপার্টদের মাধ্যমে যাচাই করা হবে। প্রাথমিক সত্যতা প্রমাণিত হবার সাথে সাথেই ট্রাইব্যুনাল থেকে সরাসরি অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। একবার গ্রেপ্তার হলে এই তারকাদের বিলাসবহুল জীবন ছেড়ে দীর্ঘ সময়ের জন্য জেলে বসে বন্দি জীবন কাটাতে হতে পারে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে শুরু করে বিদেশ ভ্রমণের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। আইনি বিচার হয়তো ট্রাইব্যুনালের এজলাসে হবে, কিন্তু জনগণের বিচার ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আধুনিক বিশ্বে একে বলা হয় ক্যান্সেল কালচার বা বয়কট সংস্কৃতি। দেশ জুড়ে এখন এই অভিযুক্ত তারকাদের বয়কট করার তীব্র ডাক উঠেছে। বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ইতিমধ্যেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদ থেকে এসব তারকাদেরকে বাদ দিতে শুরু করেছে। জনগণের ভালোবাসা পেয়ে যারা তারকা হয়েছিলেন, আজ সেই জনগণের প্রত্যাখ্যানের কারণেই তাদের কেরিয়ার চরম হুমকির মুখে পড়েছে। দর্শক, এই 27 জন তারকার বিরুদ্ধে ট্রাইব্যুনালের এই পদক্ষেপ দেশের পুরো বিনোদন জগতের জন্য এক বিশাল এবং ঐতিহাসিক সতর্কবার্তা। শিল্পীদের কাজ হলো সমাজের দর্পণ হিসেবে কাজ করা, সবসময় ন্যায়ের পক্ষে কথা বলা। কিন্তু তারা যখন রাষ্ট্রের অন্যায়ের অংশীদার হয়ে যান, তখন শিল্পের মূল উদ্দেশ্যটাই কলঙ্কিত হয়ে যায়। নতুন বাংলাদেশে কালচারাল সিন্ডিকেট বা সাংস্কৃতিক মাফিয়াদের আর কোনো জায়গা নেই। এই দালালি করে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায়, কিন্তু চূড়ান্ত পরিণতি হয় জেলখানা অথবা দেশবাসীর অনন্ত ঘৃণা। এই আইনি পদক্ষেপ দেশের সাংস্কৃতিক অঙ্গনকে ফেসিবাদের বিষবাষ্প থেকে চিরতরে মুক্ত করে একটি সুস্থ এবং স্বাধীন বিনোদন জগৎ গড়ে তুলতে এক বিশাল ভূমিকা পালন করবে। দর্শক, নায়ক ফেরদৌস, শাওন কিংবা মাহিয়া মাহিদের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর মামলা এবং তাদের সম্ভাব্য গ্রেপ্তারকে আপনি কিভাবে দেখছেন? আসলেই কি এদেরকে গ্রেপ্তার করা উচিত বলে আপনার মনে হয়? কমেন্টে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।